হঠাৎ চাঙা হচ্ছে শেয়ার বাজার, বুঝে শুনে বিনিয়োগ করার পরামর্শ বিশেষজ্ঞদের। শুধু মতিঝিল গুলিস্তান নয়, ঢাকা দক্ষিণের অন্যান্য এলাকাতেও হকার উচ্ছেদের ঘোষণা সাইদ খোকনের। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশুলিয়া থানার রমরমা চাঁদা বাণিজ্য, ট্রাক কাভার্ড ভ্যান কিংবা ভাড়ার মাইক্রো টাকা না দিয়ে চালানো মুশকিল। দ্বিতীয় দিনেও টঙ্গীর তুরাগতীরে লাখো মানুষের ভিড়, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত কাল। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছে আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আবার শেয়ার বাজার মুখী হচ্ছেন বিনিয়োগকারীরা। ঝিমিয়ে পড়া বাজারে হঠাৎ অপ্রত্যাশিত লেনদেন আর সূচক বাড়ার প্রবণতায় শঙ্কায় বাজার বিশ্লেষকরা। অবশ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলছে, বাজারের বর্তমান অবস্থা অর্থনীতির অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিস্তারিত জানাচ্ছেন হাবিবা আফরোজ। 2010 সালের ধস পরবর্তী 200 কোটি টাকার নিচে নেমে যাওয়া লেনদেন এখন 2000 কোটি টাকার ওপরে। চলতি বছরের 14 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় 450 পয়েন্ট বেড়েছে, আর লেনদেন বেড়েছে 1000 কোটি টাকার বেশি। ডিএসইর তথ্য অনুযায়ী 2014, 2015 এবং 2016 সাল শেষে বাজারে প্রতিদিন গড়ে লেনদেনের পরিমাণ ছিল 499, 421 এবং 494 কোটি টাকা। আর চলতি বছরের গেল 15 কার্যদিবসে প্রতিদিনে এই গড় লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 1500 কোটি টাকায়। বাজারে হঠাৎ এমন উত্থান স্বাভাবিক ধারায়, নাকি শেয়ার বাজারের পুরনো কেলেঙ্কারির সাথে জড়িতরা আবারও নতুন কোনো ছক কষছেন, সে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এখনো যে নতুন ব্রোকাররা তেমন মেম্বারশিপ নিচ্ছেন এমন তথ্য আমাদের কাছে নেই। তো এই পুরনো ঘরেল প্লেয়ার যাদের কথা আমি বলি, এরাই আছে, এবং এরা দুইবার অঘটন ঘটিয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে। তারা আবার যে ঘটাবে না এমন নিশ্চয়তা নাই। এদিকে ব্যাংকে আমানতের সুদের হার কম হওয়ায় অধিক মুনাফার আশায় যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন তাদের সতর্ক হওয়ারও পরামর্শ দিলেন এই বিশ্লেষক। ব্যাংকের সেভিংস যে ইনস্ট্রুমেন্টগুলো, ফিক্সড ডিপোজিট, এগুলোর রেট অফ ইন্টারেস্ট অনেক কমে গেছে। সেই জন্য কিছু কিছু লোক যারা শেয়ার বাজারের সঙ্গে কিছুটা পরিচিতি আছে, তারা বোধহয় কিছু টাকা ওই শেয়ার বাজারে নিয়ে যেতে পারে। সেই জন্য আমরা বলবো যে আমরা নিরুৎসাহিত করতে চাচ্ছি না, বাজার জেগে উঠুক, আমরাও চাই। কিন্তু যারাই বাজারে এখন যেতে চাচ্ছেন, আমাদের একটাই কথা যে খুব সতর্কতার সাথে যেন তারা দেখেন। তবে সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে ডিএসইর এই কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। হয়তো অনেকে মনে করছেন হঠাৎ করে এরকম উৎফুল্লন বা হচ্ছে কেন, এটা ঠিক না। অনেক দিন এটা পরে ছিল, এখন হয়তো শেয়ারের দাম বাড়ছে, হয়তো বিনিয়োগকারীরা ফিরে এসেছেন। অনেকে যারা এতদিন ইনভেস্ট করেনি ইনস্টিটিউশন ফাইন্যান্সিয়াল, তারাও ফিরে এসেছে। তার কারণে বাজার একটু গতিশীল হচ্ছে। বাজারের লেনদেন যে পর্যায়ে পৌঁছেছে তা সামলানোর সক্ষমতা ডিএসই রয়েছে বলেও জানান এই ব্যবস্থাপনা পরিচালক। কোম্পানির যদি কোনো কারণে দেখা যায় যে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা নাই, অর্থাৎ তার ফাইন্যান্সিয়ালস ভালো না, কিন্তু বাজারে তার দাম অনেক বেড়ে যাচ্ছে, সেখানে আমাদের আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। 1996 সালে কারসাজির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার পর 2010 সালে আরও বড় ধরনের বিপর্যয় ঘটে শেয়ার বাজারে। আর এই বিপর্যয়ের মাঝে সময়ের ব্যবধান 14 বছর। হাবিবা আফরোজ, নিউজ 24, ঢাকা। মতিঝিল গুলিস্তানের পর শুরু হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যান্য এলাকার ফুটপাত দখলমুক্ত করার অভিযান। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন মেয়র সাইদ খোকন। তিনি বলেছেন, এই কাজে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না সিটি কর্পোরেশন। দক্ষিণের মেয়র জানিয়েছেন, উচ্ছেদ হওয়া হকারদের ব্যবসা করার নতুন জায়গা দেবে সিটি কর্পোরেশন। আর কোনো হকার চাইলে জনশক্তি হিসেবে বিদেশে পাঠানোর দায়িত্ব নেওয়া হবে। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত।
দখলমুক্ত করার এই অভিযানের আগে গুলিস্তানের ফুটপাথ জুড়ে ছিল শুধুই রং বেরঙের পণ্যের সমারোহ আর হকারের হাকডাক। তবে সপ্তাহখানেক ধরে এই চিত্র অনেকটাই বদলেছে, যেখানে পায়ে হাঁটার পথ খুঁজে পাচ্ছেন মানুষ। সিটি কর্পোরেশন বলছে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে অন্য ফুটপাথগুলোতেও। আমাদের পরিকল্পনার প্রথম পর্যায়ে গুলিস্তান এবং মতিঝিল এলাকা ছিল, সেটা আমরা ইতিমধ্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। সেটাকে স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য আমাদের কর্মপরিকল্পনা চলছে। স্থায়ী রূপ দেওয়ার পর আমরা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে অন্য অন্য এলাকাগুলোতে এই সমস্ত অবৈধ দখল এবং হকার ছাড়াও অন্যান্য যে সমস্ত অবৈধভাবে দখল করা রয়েছে সেগুলোকে মুক্ত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। তবে ফুটপাথ দখলমুক্ত করার বিরুদ্ধেও চলছে সভা, সমাবেশ, আন্দোলন। কাদের ইন্ধনে হচ্ছে সব? এই হকারদেরকে কেন্দ্র করে কোটি টাকার একটা চাঁদার একটা বিষয় জড়িয়েছিল। যারা সুবিধাভোগী ছিল, যাদের এই অবৈধ উপার্জন বন্ধ হয়ে গেছে, তারা এখন ষড়যন্ত্র করে এই প্রক্রিয়াকে ব্যাহত করবার চেষ্টা করছে। বলা হচ্ছে পুনর্বাসনের কথা, কিন্তু দীর্ঘদিনের ব্যবসা নতুন জায়গায় গেলে তা জমে উঠবে কিনা তা নিয়েও সংশয় আছে হকারদের মনে। মেয়র বলছেন নতুন জায়গাও ব্যবসার জন্য জমজমাট করে তুলতে সহযোগিতা থাকবে সিটি কর্পোরেশনের। প্রচার প্রচারণা থেকে নিয়ে শুরু করে হলিডে মার্কেটের ডিসিপ্লিন মেনটেন করবার জন্য আপনার হকারদের ইউনিফর্ম দিয়ে দেওয়া, তাদের তাবু, আমব্রেলা এবং তাদেরকে মার্কিং করে দেওয়া, এই সমস্ত কাজ আমরা তাদেরকে করে দেব। এরপরেও যদি কোনো তালিকাভুক্ত হকার মনে করেন তার পেশা পরিবর্তন করবেন, সেক্ষেত্রে আমরা বলেছি বিদেশের শ্রমিক হিসেবে যদি তারা যেতে চান, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সেটার উদ্যোগ গ্রহণ করব। ফুটপাথকে স্থায়ীভাবে হকার মুক্ত করতে সেখানে স্টিলের বেড়া দিয়ে গাছ লাগানোর পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 47তম বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় সফর সঙ্গীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুরে দুবাইয়ের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘ দপ্তরে স্থায়ী প্রতিনিধি শামীম আহসান। দুবাইয়ের কয়েক ঘন্টা বিরতির পর শনিবার ভোর 4টায় দেশের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সুইজারল্যান্ডে 5 দিনের সফরে গত 16 জানুয়ারি ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। WEF এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লস সোয়াবের আমন্ত্রণে সংস্থাটির বার্ষিক সভায় যোগ দেন তিনি। বাংলাদেশের প্রথম কোনো নির্বাচিত সরকার প্রধান হিসেবে এই সভায় অংশ নিলেন শেখ হাসিনা। থানায় টাকা না দিয়ে আপনি ট্রাক, কভার্ড ভ্যান কিংবা ভাড়ার মাইক্রো কিচ্ছু চালাতে পারবেন না। শুধু তাই নয়, আপনি যদি ফুটপাতের হকার থেকে শুরু করে রাস্তার পাশের হোটেল কিংবা মুদি দোকানদার হন, তারপরও আপনাকে থানায় প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পৌঁছে দিতে হবে। এর বাইরেও অভিযোগ পাওয়া যায় পুলিশের প্রত্যক্ষ মদদে এবং মোটা অঙ্কের মাসোহারার বিনিময়ে থানা এলাকায় চলছে 100-রও বেশি মাদকের স্পষ্ট। আশুলিয়া থেকে ফিরে সেলিম খানের ক্যামেরায় আশিকুর রহমান শ্রাবণের অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আশুলিয়া থানার বিরুদ্ধে অভিযোগ নম্বর 1, ফুটপাত ও দোকান থেকে মাসোহারা উত্তোলন। অনুসন্ধানী তথ্য বলছে ফুটপাতে 3000 দোকান থেকে প্রতিদিন 100 টাকা করে তোলা হয়। 4টি কাঁচামালের বাজার থেকে মাসে আশুলিয়া থানা পুলিশের কাছে যায় 5 লাখ টাকা। বিভিন্ন খাবার হোটেল থেকে থানার নামে আরও 2 লাখ টাকা তোলে পুলিশের সোর্স। এখন গ্রাফিক্সবন্দি এসব অভিযোগে সচিত্র প্রমাণ দিতে গোপন ক্যামেরায় আস্থা রেখে বাইপাইল এলাকার একটি ভাঙাড়ির দোকানে ছদ্মবেশী নিউজ 24 দোকান মালিকের সাথে কথোপকথনে সতর্ক কান পাতুন। মান্থলি কত না 20-30 হাজারের মধ্যে হবে। 30-32 লাখ টাকা দিছে কে কারে? এটা টাকা নিছে কে? এগুলো দিছে পুলিশ দিছে। রেজাল্ট আমি তো বলে মেহিনী আসলে সাথে জানি না, সাথে দেওয়া লাগবে না। অভিযোগ নম্বর 2, ট্রাক, কভার্ড ভ্যান ও ভাড়ায় চালিত মাইক্রোবাসের মাসোহারা। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী নিউজ 24 কথা বলে একজন পরিবহন মালিকের সাথে। বিভিন্ন গাড়িতে খালি 21 রাবার, তারপর
ওয়েলকাম। এইসব পরিবহন থেকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট নেওয়া, 15,000, 20,000, 10,000 এইভাবে করে মিনিমাম 15,000 টাকা প্রত্যেকটা কাউন্টার থেকে পরিবহন থেকে ওদের মাসিক চাঁদা দিতে হয়। ফোনালাপের তথ্যগুলোকে ছবিতে রূপ দিতে আশুলিয়া ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতির অফিসে। সেখানে ঢুকতেই পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের ঝাঁপি খোলেন তারা। কামারপাড়া হলো মেন স্পটটা, ওইখানে গাড়ি গেলে ওইখানে আটকাবি গাড়ি। অনেক সময় ঠিক থাকলেও দিতে হয়, না থাকলেও দিতে হয়, এটা পরিস্থিতির শিকার হয়ে। পুলিশ যদি না দেখে তাহলে তো আর আমাদের কিছু করার নাই। পুলিশ সামনে খাড়া রয়েছে, পিছিয়ে টাকা নিয়ে ফেলেছে, পুলিশ পিছিয়ে খাড়া রয়েছে, সামনে টাকা নিয়ে ফেলেছে, পুলিশের কাছে পিছিয়ে দেয়, কার কাছে পিছিয়ে দেয়, বিচারক হইতে চুপ। অভিযোগের সাথে প্রমাণও আছে। টিভি পর্দায় যে কার্ডগুলো দেখছেন এগুলো তাদের ভাষায় মান্থি অর্থাৎ মাসোহারার কার্ড, যার এক একটিতে এক একজন সার্জেন্টের নাম লেখা আছে, যেখানে বিভিন্ন অঙ্কের টাকা দিতে হয় চালকদের। এই চাঁদার কারণে আমরা ড্রাইভারের পথে পথে বাধা পাচ্ছি। নাই হাইওয়ে পুলিশ আছে, তারপরে আপনার ট্রাফিক আছে, সার্জেন্ট আছে। পুলিশের মালতি দিতে হয় 200 বা 300 বা 400 500। আশুলিয়া থানা পুলিশের চাঁদা বাণিজ্যের আরেকটি প্রমাণ দিতে নিউজ 24 ইপিজেডের সামনে কাভার্ড ভ্যানগুলো রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করে দাঁড়িয়ে আছে। এগুলো দেখভালও করে আশুলিয়া থানা পুলিশ, তবে নির্দিষ্ট মাসোহারার বিনিময়ে। জলে বাস করে কুমোরের সাথে লড়াই আমরা করতে চাই। লোক আছে, সারেগো লোক আছে, সব স্ট্যান্ডে আছে, সারেগো লোক আছে, কোনো স্ট্যান্ডে বাকি নাই, সব স্ট্যান্ডে মানতে আছে। অভিযোগ নম্বর 3, মাদকের রমরমা ব্যবসা। ছবিটি মাস কয়েকের পুরনো। আশুলিয়া থানা এলাকার একটি মাদকের আখড়ার ছবি। অনুসন্ধানী তথ্য বলছে ভ্রাম্যমাণ ও স্থায়ী মিলে এই এলাকায় এরকম প্রায় শতাধিক স্পট আছে। সেখান থেকেও মাসোহারা যাচ্ছে থানায়। শেষ অভিযোগ মামলা বাণিজ্য। ভুক্তভোগীদের দাবি জাতীয় স্বার্থের অজুহাতে লঘু পাপে গুরু সাজার মামলা সাজাচ্ছে পুলিশ। এর আংশিক প্রমাণ মেলে 2 আসামির স্বজনের কথোপকথনে। 40 লাখ টাকা দিয়েও তার মামলা কম হয় নাই, তার লাভ কি হইলো? শোনেন, টাকার অফার যেই করুক, হ্যাঁ, টাকা যেই দেখ না কেন, উপর থেকে নির্দেশ আছে এই মামলায় যারা আসামি হয়েছে, যারা ধরা খাইছে, মামলা যেই কয়টা যাবে সবার নামে যেতে হবে। কারণ এই পর্যন্ত মিলে কিন্তু এই যে নাজমুল চাচা, আমার বাপে, তারপর সবার মিলে, হ্যাঁ, মোটামুটি কিন্তু 1 কোটির উপরে গেছে। যেহেতু কাজ হয় নাই, তাইলে নেক্সট স্টেপে ফিউচারে কোনো কাজ হবে না। অভিযোগের যুক্তি খণ্ডনে আশুলিয়া থানায়। লাল চা খেতে খেতে ওসি সাহেবের জন্য অপেক্ষা। বেশিক্ষণ অপেক্ষা না করিয়েই তিনি হাজির। তবে কোনো অভিযোগেরই উত্তর দিতে রাজি হন না তিনি। এই মুহূর্তে আমি সাক্ষাৎকার দেব না। কেন ভাই? আপনি বরং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাক্ষাৎকার নেন। কোনো আইনি বাধা আছে? না না, আইনি বাধা না, আত্মপক্ষ সমর্থনের একটা ব্যাপার আছে। না, তা তো ঠিকই। সত্য মিথ্যার বিষয়টা হলো এরকম, যখন আমরা জানি যে, আমি বেসিক্যালি এইটুকু জানি যে আপনারা চাইলে একটা অনেক কিছুই করতে পারেন, আর ওটা একটু ঘুরাই দেন, চাটা খান, তারপরে ওদিক গেলে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, আশুলিয়া, সাভার। ভারত সরকারের অনাপত্তি পত্র পাওয়ায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এছাড়া প্রতিমন্ত্রী জানান 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্স। শুরুতেই প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান ডিআরইউ সভাপতি শাকাওয়াত হোসেন বাদশা। বক্তব্যের শুরুতেই মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প তুলে ধরেন। আপনারাই ভালো বলতে পারবেন, কারণ রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই প্রকল্পে যে প্রযুক্তি ব্যবহার করা হবে তা পরিবেশের জন্য ক্ষতিকর নয়। যে টেকনোলজিতে আমরা কয়লা বিদ্যুৎ প্রকল্প করতে যাচ্ছি রামপাল, সেটা সুন্দরবনের কোনো ক্ষতি করবে না, যে টেকনোলজি। কিন্তু আমাদের দেখতে হবে সেটা করার পরে যে কিউমুলেটিভ এফেক্ট হবে সেটা কি ক্ষতি করবে কিনা, সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু আমরা সেটা বারবার বলে আসছি, সেটা আমাদের দেখার বিষয়, আমার একার না বা আমার মন্ত্রণালয় না।
2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমরা এখন যাচ্ছি 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্নর দিকে। 15,000-এর কাছাকাছি আমরা ছুঁয়ে ফেলেছি। আরও আমাদের টার্গেট হলো আরও 9,000 বিদ্যুৎ 21 সালের মধ্যে। কিন্তু তারপরেও আমরা চিন্তা করছি, আমরা এখন 30 সালের কথা চিন্তা করছি, 40 সালের কথা চিন্তা করছি। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির কারণে বর্তমানে দেশে জ্বালানি তেলের দাম কমছে না বলে জানান মন্ত্রী। সবচেয়ে বড় পরিকল্পনা ছিল। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও সমবেত হয়েছেন লাখো মানুষ। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে আছেন আমাদের সহকর্মী আহসান হাবিব, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাবিব, ইজতেমায় আজ কি কি আনুষ্ঠানিকতা আছে? অর্থে টঙ্গীর তুরাগ তীরের এই আয়োজন, বিশ্ব ইজতেমা উদযাপন সবকিছু সুষ্ঠু সুন্দর স্বাভাবিকভাবে চলছে। আজকে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিবসের যাবতীয় কার্যক্রম সকাল থেকে সুন্দরভাবে চলেছে এবং এখন জোহরের নামাজের পর মুসল্লিরা খাওয়া দাওয়া করেছেন। আসরের নামাজের সময় ঘনিয়ে আসছে। জোহরের নামাজের পর থেকে মুসল্লিরা আলোচনা শুনেছেন, নিজেরা বসে আলোচনা করেছেন, দুপুরের আহার গ্রহণ করেছেন এবং এরপরে ভারত থেকে আগত তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা মুরসালিন ধর্মীয় বিষয়ে আলোচনা করেছেন। এই মুহূর্তে আলোচনা করছেন ভারত থেকে আগত তাবলিগ জামাতের আরেক মুরব্বী মাওলানা ইউসুফ এবং মাগরিবের নামাজের পর থেকে ভারত থেকে আগত আরেকজন মুরব্বী মাওলানা সাবির আহমেদ বক্তব্য রাখবেন। তারপর এশার নামাজের পর এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে এশার নামাজের পর মুসল্লিরা যার তার মতো করে যার তার তাঁবুতে অবস্থান নেবেন, রাতের আহার গ্রহণ করবেন, তারপর পূর্ণ বিশ্রামে যাবেন। এখন পর্যন্ত যাবতীয় পরিস্থিতি সব স্বাভাবিক, সুষ্ঠু, সুন্দর রয়েছে। তবে এই স্বাভাবিকতার মধ্যে একটি দুর্ঘটনা বিঘ্ন সৃষ্টি করেছে। সেটি হচ্ছে যে কিশোরগঞ্জ থেকে আগত জয়নাল নামে একজন মুসল্লি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল রাতে তিনি হঠাৎ করে অসুস্থতা অনুভব করায় তাকে টঙ্গী সরকারি হাসপাতালে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে তাকে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তার চিকিৎসা করার পর অবস্থার অবনতি হয় এবং আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই আজকে জোহরের নামাজের পর টঙ্গীর এই ইজতেমা প্রাঙ্গণেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তারপরে এইভাবেই এখনকার অবস্থা। এরপরও এখানে যা যা আছে আর অন্যান্য কর্মকাণ্ড যা আছে এই ইজতেমা প্রাঙ্গণে সবকিছু স্বাভাবিকভাবে চলছে, এই ছোট্ট একটি দুর্ঘটনা ছাড়া। অর্থে আমি যদি আপনাকে এখানকার যে সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই এখানকার যে বিদ্যুৎ পরিস্থিতি এটা যদি আপনাকে একটু অবহিত করতে চাই, সেটা হচ্ছে যে এখানকার যে বিদ্যুৎ সাপ্লাই ব্যবস্থা তা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রেখেই সেটি করা হয়েছে। কোনো বিদ্যুৎ গ্রিড যদি বিকল হয় তবুও এখানে বিদ্যুৎ সরবরাহের কোনো বিঘ্ন ঘটবে না। যার জন্য কারণ এখানে 4টি স্ট্যান্ড বাই জেনারেটর, 5টি ট্রলি মাউন্টেড ট্রান্সফর্মার, অর্থাৎ প্রয়োজন হলে এই ট্রলিতে করে এই ট্রান্সফর্মারগুলোকে স্থানান্তর করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা যাবে। রয়েছে পর্যাপ্ত মেডিকেল ব্যবস্থা। মূল গেট, অ্যাটলাস গেট, তারপরে বাটা গেট, টঙ্গী গভর্নমেন্ট হসপিটাল সহ মোট 6টি অস্থায়ী ক্যাম্পে পূর্ণাঙ্গভাবে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এই টঙ্গীতে এই ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য। এই ছিল এখনকার মতো আমার কাছে প্রাপ্ত সর্বশেষ তথ্য। আর যেটি হচ্ছে যে আজকে রাতে মধ্যরাত থেকেই এই ইজতেমা অভিমুখী সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। নিরাপত্তার দিকটা আরও বৃদ্ধি করা হয়েছে। 6,000 পুলিশ, 2,000 র্যাব সদস্যের সঙ্গে অতিরিক্ত পুলিশ যোগ করা হবে কালকে আখেরি মোনাজাত অনুষ্ঠানকে আরও সুসম্পন্ন করার জন্য এবং ঢাকার নিকটবর্তী এবং অদূরবর্তী এলাকাগুলোর লোকজন যাতে আখেরি মোনাজাতে অংশ নিতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ ট্রেন এবং বিশেষ বিআরটিসি বাসের ব্যবস্থা করা হবে। আগামীকাল সকাল 11 থেকে 11:30টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের এই ইজতেমার কার্যক্রম সমাপ্ত হবে। অর্থে এই ছিল এখন পর্যন্ত প্রাপ্ত আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান হাবিব। যাচ্ছি অন্যান্য খবরে। পারস্পরিক নির্ভরশীলতার বিশ্ব বাস্তবতায় বাংলাদেশের জন্য ভারতের অনেক কিছু করার আছে।
একইভাবে উপ-আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশও ভারতের কাছে গুরুত্বপূর্ণ। আর সে কারণেই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে দুই দেশকেই আরও বেশি উদ্যোগী হতে হবে। শনিবার বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স হলে নিউজ 24 আয়োজিত গোলটেবিল বৈঠকে এমন অভিমত দিয়েছেন বক্তারা। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কি ভাবছে আজকের তরুণ প্রজন্ম, এ নিয়েই নিউজ 24-এর এই আয়োজন। পুরো আয়োজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন নিউজ 24-এর হেড অফ কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান। আলোচনায় অংশ নিয়ে তরুণরা বলেন, দুদেশের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস থেকে শুরু করে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট অনেক ক্ষেত্রই আছে যেখানে দুদেশই সহযোগিতা আরও বাড়াতে পারে। কিন্তু স্বাধীনতার পর সম্পর্কটার ক্ষেত্রে হয়তো কিছুটা টানাপোড়েন পড়ে গিয়েছে, সেটার পেছনে অনেকগুলো ইস্যু থাকতে পারে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে একটা মৈত্রী ভাব আছে, আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ, সেটা খুবই পজিটিভ আমার মনে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিপ্লোম্যাটিক্যালি সলিউশনে যেতে হবে। কিভাবে নিজেদের ইন্ডাস্ট্রিয়াল জিনিসগুলোকে এক্সপোজ করছে, সেই ধারণা আমরা আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডের ভিতরে প্রয়োগ করতে পারি। তারা তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একদম প্রপারলি নলেজ থাকে, আমরা ওইটা পাই না। এই জায়গাটার একটা ছোট্ট ঘাটতি আমাদের মধ্যে রয়েছে, যেমন সবকিছুতে আমরা খুব পেশাদারি মনোভাব দেখাতে পারি না। তারা ক্রিকেটটাকে ভিতর থেকে খেলার চেষ্টা করে, আর তারা চেষ্টা করে দেশের জন্য খেলা। এটা সব দেশে এই জিনিসটাই ট্রাই করে। এ সময় ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। যে কোনো সম্পর্কের জন্য নিজের শক্তিশালী অবস্থানটাই হচ্ছে সর্বপ্রথম এবং সর্বশেষ ভিত্তি। কাজেই আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম যখন আজকে বাইরের পৃথিবী সম্পর্কে আমরা ভাবছি, ভারত আমার নিকট প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, তার সাথে বহুমাত্রিক সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব কখনোই হবে না। বাংলাদেশকে যদি 11টি দেশের কাতারে নিয়ে যেতে হয়, শিল্পোন্নত দেশগুলোর কাতারে, তখন বাংলাদেশের এনার্জি দরকার। সে এনার্জি আমাদের গ্যাস ফুরিয়ে যাচ্ছে, আমাদের গ্যাস নেই। আমরা ইলেকট্রিসিটি না পেলে আমাদের উন্নয়ন প্রক্রিয়া আমরা আগায় নিতে পারবো না। ফলে আমাদের এই উপ-আঞ্চলিক সহযোগিতা আমাদের দরকার। ভারতের সহযোগিতা ছাড়া আমরা এই কাজটা করে নিতে পারবো না। ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন কেবল আলোচনার টেবিলেই থেমে গেলে চলবে না, এই সম্পর্ক হতে হবে টেকসই। এমন অভিমতের মধ্য দিয়েই আলোচনার ইতি টানেন সঞ্চালক। এই সম্পর্কটা হতে হবে টেকসই সম্পর্ক। একটিবার সম্পর্কের উন্নয়ন হলো, তারপরে সেটি থেমে গেল বা আলোচনার টেবিলে থেমে থাকলো, সেটি দিয়ে এই সম্পর্কের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। এবং সরকার এবং জনগণের মধ্যে সাযুজ্যের কথা বলা হয়েছে, যেন সরকার যেটি ভাবছে জনগণের চাওয়াটি সেটি হয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। সীমান্তে হত্যার সংখ্যা কমলেও এখনো আসেনি শূন্যের কোটায়। এমন বর্বরোচিত হত্যা এবং চোরাচালান রোধে বিজিবি ভাবছে সেন্ট্রাল মনিটরিং সহ আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার কথা। রিশাদ হাসানের 2 পর্বের ধারাবাহিকের প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন আব্দুল্লাহ মাহমুদ। ৫৬,০০০ বর্গমাইলের এই দেশের 3 দিক জুড়ে প্রায় ৪,০৯৮ কিলোমিটার বাংলাদেশ ভারত সীমান্ত। যেই সীমান্তে হত্যার পরিসংখ্যানটাও নেহাত কম নয়। মানবাধিকার সংস্থা অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্রের সর্বশেষ হিসেবে গেল ১৬ বছরে সীমান্তে নিহতের সংখ্যা ১১০০-র বেশি, যার মধ্যে শুধু ২০১৬তেই মৃতের সংখ্যা অন্তত ৩০। সীমান্তে বন্ধুপ্রতিম দেশ ভারতের এমন আচরণ কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। সীমান্ত ইস্যুতে একের পর এক আলোচনা, আর সেই আলোচনার সবশেষ উত্তর জানালেন বিজিবি মহাপরিচালক। তাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে তাদের ওখানে যে ব্যাটালিয়নগুলো আসে সেগুলো কিন্তু ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে আসে। ওয়েস্টার্ন ফ্রন্ট সবসময় কিন্তু আপনারা জানেন যে ওরা ফায়ারিংয়ের মধ্যেই থাকে, ওদের একটু ভীতি থাকে। সেই ভীতিতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে হতেও পারে,
নিরীহভাবে কেউ মারবে এটা আমিও বিশ্বাস করি না। আশা করি তারাও আমাকে বলেছে যে করবে না। বিজিবি সদস্যরা সীমান্তে হত্যা আর চোরাচালান বন্ধে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও ভাবছে বিজিবি। নিজেদের সক্ষমতা বাড়াতে হয়, তার মধ্যে আপনাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস বা সরঞ্জামাদি থাকে। আপনারা যেমন সার্ভে ইকুইপমেন্ট আছে, মাঝে মাঝে স্যাটেলাইট থেকে অনেকে করে, তারপরে আপনার থার্মাল ইমেজার আছে, নাইট ভিশন ক্যামেরা আছে। তো আমরা চাই যে আমাদের ক্রিটিক্যাল জায়গাগুলোতে এই মডার্ন বর্ডার ম্যানেজমেন্টটা করার জন্য। জটিল সব সমীকরণ আর নানা প্রতিকূলতার মাঝে কাজ করেন সীমান্তের অতন্ত্র প্রহরীরা। বাহিনী প্রধানের আশা, উন্নত সীমান্ত ব্যবস্থাপনা রোধ করবে নারকীয় হত্যাকাণ্ড সহ মাদক ও মানব পাচার। রিশাদ হাসান, নিউজ 24, সাতকানিয়া, চট্টগ্রাম। বিয়ের বাজার দেশেই এই স্লোগান নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে বিয়ে উৎসব। 2 দিনের এই আয়োজনে অংশ নিয়েছে পোশাক, খাবার, সাজসজ্জা, পর্যটন ব্যবস্থাপনা সহ বিয়ের যাবতীয় পণ্যের উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবা আফরোজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে সাজানো হয়েছে বিয়ে বাড়ির আদলে। ভেতরে ঢুকতেই চোখে পড়বে নব বরবধূর সাজে বসে থাকা মডেলদের, পাশাপাশি বাজছে কাওয়ালি আর বিয়ের গান। উৎসবে অংশ নিয়েছে বিয়ের অনুষ্ঠান ব্যবস্থাপনা, আনুষঙ্গিক সাজসজ্জা, হোটেল, রিসোর্ট, পর্যটন সহ বিয়ের যাবতীয় পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান। বর কনের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী সে বর কনে ম্যাচ করে দিয়ে থাকি। আয়োজনের সঙ্গে যুক্ত সেরা ব্যান্ড আর দেশের জনপ্রিয় তারকা জুটিরা। চলে দিনভর সঙ্গীতানুষ্ঠান, মঞ্চনাটক। আর বছর একবার যেহেতু আয়োজনটা আমরা পাই, অবশ্যই খুব এনজয় করছি। এই একটা বিয়ে উৎসবের 2 দিনব্যাপী মেলায় পুরোটা ঘুরলেই বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় বিষয়গুলো তারা এখানে যেমন খুঁজে পাবেন, তেমনি এখানে যে ব্যবস্থা আছে এখানে অনেকে বিয়ের প্যাকেজও সেরে ফেলতে পারবেন। বিয়েবাড়ির সাজসজ্জা, পোশাক আশাক, হানিমুন প্যাকেজ কিংবা বাদ্যযন্ত্র কি নেই এবারের মেলায়। আর এবারের মেলায় প্রায় 100টিরও বেশি স্টলে নানা বিয়ের সামগ্রী নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। হাবিবা আফরোজ, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। সৌদি আরবে বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা। গুণগত মান ভালো এবং দামে কম হওয়ায় পোশাক রপ্তানির বড় বাজার তৈরির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। দেখুন ফারহিন ইসলামের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, যার হাত ধরে বেড়েছে বিক্রিও। ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশি পোশাক নিয়ে আরবদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ, আর তাই এই সুযোগ কাজে লাগিয়ে দেশটিতে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য বড় বাজার তৈরি সম্ভব মনে করছেন তারা। কোয়ালিটি একটু ভালো হলে মালটা একটু বেশি সেল হয়, প্লাস রেটটা একটু কম হয়। এখানে আমরা একটু ভালো রেটে কিনতে পারি, ভালো রেটে বিক্রি করতে পারি। বাংলাদেশি পণ্যের গুণগত মান ভালো এবং দামে কম হওয়ায় এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে, এমনটাই জানালেন বাংলাদেশি পোশাক বিক্রেতারা। দিন দিন আমাদের দোকানের কাপড়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তার কারণ হচ্ছে কাপড়ের মান ভালো, দামে সস্তা, অতুলনীয় ডিজাইন। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, মদিনা, দাম্মাম, আল হাসা সহ বড় বড় শহরে গড়ে উঠেছে বাংলাদেশি তৈরি পোশাকের বাজার। দেশটির সীমান্তবর্তী আল হাসা শহরে বাংলাদেশি পোশাকের রয়েছে প্রায় 1.5 শতাধিক দোকান। এলাকাটি সীমান্তবর্তী হওয়ার কারণে আরবীয় ছাড়াও কুয়েত এবং কাতারের নাগরিকরা আসেন এবং তারাও বাংলাদেশি পোশাক পছন্দ করেন। ব্যবসায়ীরা বলছেন, দেশটিতে বাংলাদেশি পোশাকের বাজার আরও প্রসার করতে প্রয়োজন সরকারি পর্যায়ে উদ্যোগ আর সঠিক পরিকল্পনা। বাংলাদেশে মালের অনেক চাহিদা এখানে। আমাদের যেই বাংলাদেশের যে মালগুলি আসতেছে, এগুলো যদি প্রথম দফায় যেভাবে আসে, দ্বিতীয় দফায় যদি সেম মাল আসতো, তাহলে বাংলাদেশে সৌদি আরবের মধ্যে বড় একটা বাজারকে সৃষ্টি করতে পারত। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপর আমরা ভালো একটা রেমিটেন্স দিতে পারতেছি। তারা মনে করেন, বিদ্যমান সমস্যা কাটাতে পারলে পাশ্চাত্যের মতো প্রাচ্য হয়ে উঠবে পোশাক খাতের স্থায়ী ঠিকানা। ফারহিন ইসলাম, নিউজ 24।
সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর বাণিজ্য মেলা প্রাঙ্গণ। শুক্রবার সকাল থেকেই এই ভিড় থাকলেও বিকেলে তার রূপ নেয় জনসমুদ্রে। তবে বিক্রেতারা বলছেন কেনার চেয়ে ঘুরে দেখার আগ্রহীদের সংখ্যাই বেশি। বাণিজ্য মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কনা। সাপ্তাহিক ছুটির দিন, এজন্য বাণিজ্য মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় থাকলেও বিকেল নাগাদ সে সংখ্যা বেড়ে জনসমুদ্রে রূপ নেয়। দর্শনার্থীরা বলছেন সরকারি ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে কেনাকাটার পাশাপাশি ঘুরছেন মেলা প্রাঙ্গণ। সারাদিন ঘোরাঘুরি করছি, ক্লান্ত হয়ে গেছি, পা ব্যথা করতেছি, এখন একটু রেস্টের জন্য এখানে বসলাম। আমি গাড়ি কিনেছি, বন্দুক কিনেছি, অনেক কিছু কিনেছি। অনেকে আবার প্রয়োজনীয় কেনাকাটাও সারছেন। শুক্রবারে অনেক সময় পেয়েছি, বাসায় কোনো কাজ নেই, কলেজ ছুটি, তো ভাবলাম যে এই সুযোগে ঘুরে আসি। মেলায় বিভিন্ন দোকানে গেছি, খাওয়া দাওয়া করছি, হালকা কিছু কেনাকাটা করছি, তারপরে এখানেই আসলাম শেষ পর্যন্ত। মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকলেও বিক্রেতারা বলছেন সেই অনুপাতে বিক্রি নেই। আমরা মোটামুটি ক্রেতা অনেক হচ্ছে, কিন্তু সেলটা ততটা বাড়ছে না। বেশিরভাগই ঘাটাঘাটি হচ্ছে আর কি, সবাই কিনতে আসে না, দেখেন মেলা ঘুরতেছে। মেলায় অনেক ভালো রেসপন্স পাচ্ছি, ক্রাউড দেখছেন আপনি, হিউজ ক্রাউড। এরপরও ফেরার পথে অনেকের হাতেই থাকে ব্যাগ ভর্তি পণ্য। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। চট্টগ্রামে চালের দাম বেড়েই চলছে। গেল এক মাসের ব্যবধানে কয়েক দফা দাম বেড়ে বাজার এখন স্থিতিশীল হয়নি। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের লোকজন। দাম বাড়ার ব্যাপারে পাইকাররা দোষ চাপাচ্ছেন মিলারদের ওপর। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন চট্টগ্রাম সহ সারা দেশে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। নয়নবুড়া জয়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আমন ধানের বাম্পার ফলন হলেও চালের পাইকারি বাজারে এর কোনো প্রভাব পড়েনি। প্রতিনিয়তই বাড়ছে দাম। স্থানীয় চাল ব্যবসায়ীরা মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। মেলাররা ওরাই স্টক করে রাখছে, স্টক করার কারণে চাউলের দামটা বাড়তে উদ্দেশ্য সিন্ডিকেটের মতো, তার কারণে এই জিনিসটা আর কিছু। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এবার এই অঞ্চলে ধানের ফলন বেশি হয়েছে, তাই এই মৌসুমে দাম বাড়ার কোনো কারণ নেই। চাল উৎপাদন হচ্ছে 4,81,169 মেট্রিক টন। গত বছর তুলনায় আমাদের সার্বিকভাবে উপসী, হাইব্রিড এবং স্থানীয় তিনটাতে উৎপাদন আমাদের বেড়েছে। খুচরা বিক্রেতারা বলছেন দেশের অন্যান্য এলাকায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। নর্থ বেঙ্গল থেকে আনি, বস্তা হিসাবে আসে, বস্তা হিসাবে বিক্রি করি। আমরা বস্তাতে কেজিতে 10 মনে 10 টাকা, 12.5 টাকা, বস্তাতে 15 টাকা লাভ করি। যেখান থেকে আমরা চাল কিনি ওখানে আগে যে চালগুলি ছিল আপনার 1950 টাকা, 1800 টাকা, এগুলো এখন বর্তমানে বেড়ে হচ্ছে আপনার 2200 টাকা, 2250 টাকা। এদিকে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। চালের বাজারটা খুবই অতিরিক্ত। আমি এখন চাউল কিনি, ভাত খাইতে আমার খুব হিমশিম হচ্ছে। মানে অনেক চালের আমদামি অনেক এই সময়ে বাড়তি, আর আমদামি শেষ হয়ে গেলে তো আরও বাড়তি হয়ে যাবে, তো আমরা চলুন কিভাবে? চালের দাম বেশি হওয়ার পেছনে সিন্ডিকেট সহ অন্য কোনো কারসাজি থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সারা দেশেই গড়ে চালের উৎপাদন, আমনের উৎপাদন খুব ভালো হয়েছে এবং কৃষকরা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো হ্যাজার্ড ছাড়াই সুন্দরভাবে তাদের ফসল গড়ে তুলছেন। সেই প্রেক্ষিতে চালের মূল্য বৃদ্ধির কোনো কারণই নেই। চালের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারি নজরদারি বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরে আত্রাই নদীর ওপর স্থাপিত সেতু মেরামতের কাজ শুরু হয়েছে। ফলে সেতু দিয়ে আগামী 26 জানুয়ারি পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প পথ ব্যবহারের সময় অনেকেই চাঁদাবাজির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। 4টি উপজেলার প্রধান এই সংযোগ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজারো মানুষ। ফখরুল হাসান পলাশের প্রতিবেদন, জানাচ্ছেন সালিজহুর চৌধুরী। দিনাজপুর থেকে চিরির বন্দর হয়ে পার্বতীপুর উপজেলার দূরত্ব
মাত্র 28 কিলোমিটার। এই 28 কিলোমিটারের মধ্যে রয়েছে 4টি বেইলি সেতু। বছর জুড়েই কোনো না কোনো সেতু মেরামতের কাজ চলে। এছাড়াও দুর্ঘটনা তো আছেই। গত 16 জানুয়ারি থেকে আগামী 26 জানুয়ারি পর্যন্ত মাদারগঞ্জের সেতুটিতে মেরামতের কাজ চলবে। তাই সেতুর উপর দিয়ে সব ধরনের পরিবহন সহ সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এটা প্রায় 2 মাস 3 মাস পর পর এরকম ভেঙে যায়। আর ধরে হাঁটতে পারছি না, ওনার সাথে ওরা আমাকে ধরেছি, তাও হাঁটতে পারছি না। এখানে চার্জারে আসলাম, তারপরে এখানে নামলাম, নামে হাঁটে এখন আবার এখানে চার্জার নেবো, তারপরে আবার দিনাজপুরে যাবো। মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগের বিকল্প পথ তৈরি করার কথা থাকলেও তার কোনো হদিস নেই। আর এই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় কিছু প্রভাবশালী মানুষ বিকল্প পথ তৈরি করে প্রকাশ্যে চাঁদাবাজি করছে বলে অভিযোগ পথচারীদের। টাকা নিতেছে, টাকা নিবে কেন আমাদের কাছে? পার্ক ঠিকাদার কাজ করবে, আমাদের বিকল্প রাস্তা করে দিবে না। 5 জন যদি 5 টাকা করে নেয় তাহলে হয় নাকি? যাওয়া আসা, যাবো একবার আসবো একবার, এরকমও তো হইতে পারে যে আমাকে 5-7 বার যাওয়া আসা করতে হইতে পারে। এ বিষয়ে নিজেদের অপারগতার কথা স্বীকার করে সাধারণ মানুষের হয়রানি বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী। অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমি এটা ব্যবস্থা নিয়েছি, ওখানে আমি লোকবল দিয়ে ওটা বন্ধ করে দিয়েছে। দ্রুত সেতুগুলোর স্থায়ী সমাধানে কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ নেবেন এমন দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল রাষ্ট্রের অধিনায়ক যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। গ্রেট আমেরিকাকে আবারও ফিরিয়ে আনতে শুধুমাত্র আমেরিকানেরই ক্ষমতায়নের কথা বলেন এই নব্য রাষ্ট্রনায়ক। একই সাথে প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতা ওয়াশিংটন ডিসি থেকে সাধারণ জনগণের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। নাহিদ জিহান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ব মোড়ল হিসেবে আত্মপ্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হিসেবে সকল ক্ষমতার উৎস তিনি ঘোষণা দিলেন সাধারণ জনগণকে। 45তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর এক দীর্ঘ বক্তৃতায় তিনি জানালেন, জনগণই হবে সকল ক্ষমতার উৎস এবং ক্ষমতার প্রয়োগকারী। আজকে আমরা শুধু এক প্রশাসন বা দলের কাছে ক্ষমতা হস্তান্তর করিনি। আজ প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসি থেকে আমরা ক্ষমতা ফিরিয়ে দিচ্ছি সাধারণ মানুষের কাছে। আজকের দিনটিকে সবাই মনে রাখবে, যেদিন জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের শাসকে পরিণত হয়েছে। আমেরিকাকে আবারও মহান করতে শুধুমাত্র আমেরিকানদেরই কাজে লাগানো হবে। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর সম্পদ নিয়ে এত বছর ধরে বাইরের দেশে ঢালা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, এরকমটি আর হতে দেয়া হবে না। আমরা বহির্বিশ্বের দেশগুলোকে সম্পদশালী করেছি নিজেদের দেশের কলকারখানা বন্ধ করে। নিম্ন মধ্যবিত্তদের সম্পদ ডাকাতি করা হয়েছে। এখন থেকে আর কোনো দ্বিমতের স্থান নেই। এখন শুধুই আমেরিকা থাকবে সবার আগে। যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে সবার আগে আমেরিকানদের স্বার্থে। আমেরিকা ফার্স্ট, আমেরিকা ফার্স্ট। এছাড়াও ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করার অঙ্গীকারও করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাইকেল পেন্স। এরপর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। শপথ অনুষ্ঠানে বেশ কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট সহ বিরোধী দলীয় নেত্রী ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিন্টনও উপস্থিত ছিলেন। নাহিদ জিহান, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বে জুড়ে আবারও চলছে সমালোচনার ঝড়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, দক্ষিণ কোরিয়া, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শপথ গ্রহণের পর ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মানুষের বক্তব্য নিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ যাবৎকালে সব প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া সব মার্কিন নেতাদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা সবচেয়ে কম। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে টুইটারে জনমত গড়ে তুলেছেন হলিউড তারকারা। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র সব বর্ণ জাতির ঊর্ধ্বে। ট্রাম্প যে বর্ণবাদী ও হিংসার যুক্তরাষ্ট্র চান তা তিনি কল্পনাতেও গড়ে তুলতে পারবেন না বলে মত তাদের।
এদিকে ট্রাম্পের শপথ নেওয়ার পর পশ্চিমা বিশ্বের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে ইরান হুঁশিয়ারি দিয়েছে, নতুন মার্কিন প্রশাসন এই চুক্তির বিপক্ষে গেলে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলে যাবে। এর মধ্যে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। অস্ট্রেলিয়া, ফিলিপাইন সহ বিভিন্ন রাষ্ট্রে চলছে ট্রাম্প বিরোধী আন্দোলন। সদ্য অভিষিক্ত মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি হিসেবে একসাথে মঞ্চে নাচলেন ডোনাল্ড ট্রাম্প এবং স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাদের সাথে বল ডান্সে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, তার স্ত্রী ক্যারেন পেন্স এবং ট্রাম্প পরিবারের অপর সদস্যরাও। সাবরিনা মমতাজ জানাচ্ছেন বিস্তারিত। দিনভর প্রতিবাদ, বিক্ষোভ, আনুষ্ঠানিকতার ধকল, কিন্তু নাচের মঞ্চে তার লেশমাত্র ছিল না। বরং স্ত্রী মেলানিয়াকে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে নেচেছেন হোয়াইট হাউজের নতুন উত্তরসূরি। ন্যাশনাল বিল্ডিং মিউজিয়ামে সশস্ত্র বাহিনী স্যালুট টু আওয়ার আর্মড সার্ভিস বল অনুষ্ঠানে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সাথে এই বল ডান্সে অংশ নেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রী। অংশ নেন ট্রাম্প পরিবারের অন্যান্য সদস্যরাও। হার্বি পিয়েরের সঙ্গে মিলে নতুন ফার্স্ট লেডি মেলানিয়া নিজেই তার নিজের এবং স্বামীর পোশাক তৈরি করেন। এই দম্পতি মঞ্চে মাই ওয়ে গানের সাথে নাচেন। অপর আরেকটি বল ডান্সে আই উইল অলওয়েজ লাভ ইউ গানের সাথেও নাচেন এই প্রেসিডেন্ট দম্পতি। নাচের মঞ্চে যাওয়ার আগে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হোয়াইট হাউজের নতুন এই উত্তরসূরি। তাতে বিক্ষোভকারীরা ঘৃণা প্রকাশ করলেও তাদের প্রতি সম্মান প্রদর্শনের কথা উল্লেখ করেন ট্রাম্প। বেশ, যাত্রা শুরু করলাম আমরা। এটার মানে বিধাতা আমাদের পানে চেয়েছিলেন। আমি আমার সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার ১ নম্বর সমর্থক মেলানিয়া ও হানি, ধন্যবাদ তোমাকে। এই সন্ধ্যা আমাদের জন্য বিশেষ এক সন্ধ্যা। আজকের সন্ধ্যায় মেলানিয়ার সাথে নাচ স্মরণীয়। চিয়ার্স। এরপর মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সাথে নিয়ে কেক কাটেন ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট। এই কেক কাটার অর্থ সামরিক বাহিনীর সেবা এবং ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন। ট্রাম্প শিবিরের সমর্থক এবং সহযোগীরা ৩টি বল ডান্স কনসার্টের আয়োজন করেন। এর মধ্যে ২টি অনুষ্ঠিত হয় ওয়াল্টার ই ওয়াশিংটন কনভেনশন সেন্টারে, অপরটি অনুষ্ঠিত হয় সশস্ত্র বাহিনীর বর্তমান এবং প্রাক্তন সদস্যদের উদ্যোগে ন্যাশনাল বিল্ডিং মিউজিয়ামে। সাবরিনা মমতাজ, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। খবরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। এবারে জানাবো বিনোদনের খবর। তারকা হওয়া মোটেও সহজ নয়। বলিউডের রংচঙে দুনিয়ায় জায়গা করে নেওয়া তো আরও কঠিন। অথচ বলিউডে নিজেদের চেষ্টায় একই পরিবার থেকেই কেউ কেউ হয়ে উঠেছেন তারকা। আবার এসব তারকারা আবার অনেকে একসঙ্গে অভিনয় করেছেন। এমনই কজন সেলিব্রিটিকে একই সেলুলয়েডে বন্দির কথা জানাচ্ছেন আসমাতুলি। 2017 শুরুর মাসেই ভারতের বিনোদন জগতে খবর বেরিয়েছে, বলিউডের পর্দায় এই বছর একসঙ্গে দেখা যাবে একই পরিবারের সদস্যদের। বিশেষ করে ভাই যুগলের রসায়ন দেখা যাবে বেশি। সালমান সোহেল খান ভাতৃদ্বয় একসঙ্গে অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে। প্রশংসিত হয়েছেন ম্যানে পিয়ার কিউকিয়া ও বীর সিনেমার জন্য। এবছর টিউবলাইট ছবিতে তারা আবারও বন্দী হচ্ছেন এক সেলুলয়েডে। আদমি বড়া হো ইয়া ছোটা, কোই ফরক নেই পড়তা। এই বছর আবার পোস্টার বয়েস ছবির জন্য পর্দা ভাগ করবেন দেওল ভাইয়েরা। ইয়ামলা পাগলা দিওয়ানা সহ বেশ কয়েকটি সিনেমায় সানি ববি ভাইয়ের জুটি এরই মধ্যে দর্শকদের ভালো লাগায় স্থান করে নিয়েছে।
ঋতিক রোশনের নতুন ছবি কাবিল মুক্তি পাবে 25 জানুয়ারি। আর এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরেক দুই ভাই রুনিত ও রোহিত রয়কে। এই ছবিতে দুজন অভিনয় করেছেন ভাইয়ের চরিত্রে। ভাইদের মিছিলে চাচা ভাতিজা জুটিও আছে। অনিল কাপুর ও অর্জুন কাপুর প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন মোবারকা ছবিতে, আর তাতে মহা খুশি ভাতিজা অর্জুন। তার স্বপ্ন পূরণ হচ্ছে মোবারকায় অনিল কাপুরের সঙ্গে অভিনয় করতে পেরে। তবে শুধু পারিবারিক সম্পর্কের কারণেই এসব সেলিব্রিটিরা একসঙ্গে অভিনয় করছেন তা কিন্তু নয়। নিজ নিজ অবস্থান থেকে তাদের যোগ্যতার প্রমাণ করেই বলিউডের পর্দা কাঁপাতে মরিয়া বিভিন্ন পারিবারিক বন্ধনে আবদ্ধ যুগলরা। আসমাতুলি, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হঠাৎ চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার, বুঝে শুনে বিনিয়োগ করার পরামর্শ বিশেষজ্ঞদের। শুধু মতিঝিল গুলিস্তান নয়, ঢাকা দক্ষিণের অন্যান্য এলাকাতেও হকার উচ্ছেদের ঘোষণা সাইদ খোকনের। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশুলিয়া থানার রমরমা চাঁদা বাণিজ্য, ট্রাক, কাভার্ড ভ্যান কিংবা ভাড়ার মাইক্রো টাকা না দিয়ে চালানো মুশকিল। দ্বিতীয় দিনেও টঙ্গীর তুরাগ তীরে লাখো মানুষের ভিড়, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত কাল। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।